দুটো বিতর্ক মানে বারবার ঘুরে ফিরে আসতেছে। একটা হলো জাতীয় সরকার কেন গঠন করা হয়নি এবং ওই পরবর্তী সরকারের পারফরমেন্স। এবং যে বলছে যে এই এখন যা হচ্ছে মব জাস্টিস যে তার রেশ আছে। না, অবশ্যই রেশ আছে। জাতীয় সরকার তো আপনার সেই সময় করাটা সম্ভব ছিল না। আপনি কয়টা দলকে নিয়ে জাতীয় সরকার করতেন? একটা নিরপেক্ষ মানে সরকার কয়েকটা রাজনৈতিক দলের অধীনে অনির্বাচিত কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা সরকার রান করানো যেত না। তারপরে আমরা ক্যান্টনমেন্টে কি দেখলাম? আমরা দেখলাম যে আপনার জাতীয় পার্টির প্রতিনিধি, আমরা তো হতচকিত হয়ে গেছি। আমরা গণভবনে আপনার বঙ্গভবনে না বঙ্গভবনে যখন বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কাদের মানে জিএম কাদের আপনার হাসাহাসি করছেন, তারপরে আপনার গামছা কাদের সিদ্দিকী, তারপরে মেজর মন্নান, মানে এরা কিন্তু আপনার বঙ্গভবনে। তাহলে জাতীয় সরকার হলে আপনি কয়টা রাজনৈতিক দলকে অ্যাডজাস্ট করতেন? যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতো তাহলে তো বিএনপি নেতৃত্বে সরকারটা হতো, মেজরিটি তো বিএনপি পেত, মেজরিটি উপদেষ্টা বিএনপি পেত, অন্যান্য কিছু অংশ পেত। তাহলে 40টা রাজনৈতিক দল যেখানে আন্দোলন করেছে আপনি কয়টা রাজনৈতিক দলকে অ্যাডজাস্ট করতে পারতেন? আপনি দেখেন সেপ্টেম্বরের 1 তারিখে যখন আপনার বিভিন্ন রাজনৈতিক দলকে আপনার ডেকেছে কথা বলার জন্য, 12 দলের পরে তারপরেই আপনার জাতীয় পার্টি। আমি আপনার প্রধান উপদেষ্টাকে বললাম যে আমরা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে বঙ্গভবনে গিয়েছি আপনার শপথ অনুষ্ঠানে, কিন্তু কাদের সিদ্দিকী, মেজর মন্নান এবং জিএম কাদেরকে দেখে আমরা কিন্তু হতাশ হয়েছি এবং আজকে যে জিএম কাদের আসতেছে আমরা প্রতিবাদ করছি। এবং সেপ্টেম্বরের 1 তারিখে অন এয়ারে এসে আমি বলেছি যে জিএম কাদের মতো এদেরকে জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে এবং জাতীয় পার্টিকে না। কিন্তু সেলিম ভাই আপনি জাতীয় সরকার গঠন না হওয়ার প্রসঙ্গে যে বক্তব্য বললেন, কিন্তু এর বিপরীত একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা এরকম, জাতীয় সরকার হলে সংস্কার বা প্রাতিষ্ঠানিক পরিশুদ্ধতার প্রশ্নে বা সংশোধনের প্রশ্নে সেটি অনেক সময় লাগবে, সেক্ষেত্রে নির্বাচন দেরিতে হবে এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা আসতে সময় লাগবে। এবং বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের আদর্শের সাথে তো যায় না জাতীয় সরকারটা। আমরা তো জাতীয় সরকারের প্রশ্নে জাতীয় সরকার প্রধান কি হবে, ডক্টর ইউনূস সাহেব হবে, আমরা মেনে নিয়েছি। উপদেষ্টা কি হবে সে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু আমরা অতীতের তত্ত্বাবধায়ক সরকারের আলোকে আমরা ধারণা করেছিলাম যে একটা যোগ্য এবং দক্ষ উপদেষ্টা মণ্ডলী গঠিত হবে, এবং সেই দক্ষ এবং যোগ্য উপদেষ্টা মণ্ডলী গঠিত না হওয়ার প্রেক্ষিতে কিন্তু এই অবস্থা। আজকে উনি কথা বলতে পারছেন না, উনি নাম বলতে পারছেন না, কিন্তু 15 বছর তো আমরা আমাদের জীবনকে হাতে রেখে টকশোতে আওয়ামী লীগের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলেছি। টকশো থেকে উঠিয়ে র্যাবের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার ছিল, সেই সময় তো আমরা কথা বলতে দ্বিধা করিনি। আমরা তো শত্রুকে শত্রু বলেছি, আওয়ামী লীগের মুখের সামনে আওয়ামী লীগকে আমরা লড়াই করেছি। হ্যাঁ, সেই লড়াইতে হয়তো আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আমরা একটা চেতনা, আমরা বিশ্বাস ধারণ করতাম যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে। এবং গণ অভ্যুত্থান কিন্তু দিন, তারিখ, ক্ষণ, বিষয় এগুলো নিয়ে হয় না, সমস্ত জাতি গণ অভ্যুত্থানে জড়িত হয়ে গেছে। আমার ছেলে, আমি আপনাকে একটু বলি, আমার ছেলে ইংলিশ মিডিয়ামের ছাত্র, জীবনে কোনোদিন একটি শব্দ তার সাথে রাজনীতিভাবে উচ্চারণ করিনি, কিন্তু তাকে তো পাচ্ছে জুলাইয়ের পরে বাসায় বেঁধে রাখা যায় নাই, তাকে তো বেঁধে রাখা যায় না, তারাও নেমে গেছে সমস্ত। কারণ আমরা 15 বছর যাবৎ আমরা জাতিকে প্রস্তুত করেছি, এই স্বৈরাচারের মুখোশ উন্মোচন করেছি। আমরা 14 নির্বাচনে যাই নাই, আমরা 18 নির্বাচনে যাই নাই, আমরা 24 নির্বাচনে যাই নাই। আমরা শেখ হাসিনার এই ফ্যাসিস্টকে সারা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করে গেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, এখন অভ্যুত্থানের কার নেতৃত্বে হয়েছে এবং অভ্যুত্থানের মানে কাঙ্ক্ষিত ফলাফল কে লাভ করবে, এই বিষয়টা নিয়ে যখন সামনে আসছে তখনই কিন্তু বিভক্তির রূপ